আমাকে খেতে দে, আমার অনেক খিদে, আমাকে খেতে দে। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন দেবব্রত বিশ্বাস, পৌলামি, সোহাগী, সুরাজ এবং ঠাকুরদাস পান্ডে। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। ওরে বাবারে, আকাশ তো গলে গলে পড়ছে। এই বৃষ্টিতে আর বেশিক্ষণ থাকলে যে আমার মরণ নিশ্চিত। আজ ঝড় বৃষ্টি কিছুই আমাকে আটকাতে পারবে না। যতক্ষণ অবধি বড়শিতে মাছ আটকাচ্ছে না, ততক্ষণ আমি এখান থেকে নড়ছি না। তোর জন্য আজ বোধহয় আমার মরতে হবে। কিসের জন্য যে তোর পাল্লায় পড়ে এই রাতের বেলায় এইখানে মাছ ধরতে এসেছিলাম। আরে এই ঝড়ের সময় তো মাছ ধরে মজা। বৃষ্টির নতুন জল পেয়ে মাছগুলো উপরে উঠে আসে। তুই চুপ করে ছিপটা নিয়ে আমার সাথে বসে থাক। সময়টা তখন বৈশাখ মাস। বৈশাখের ঝড়ে চারপাশে জল থই থই। এই বর্ষায় সব কিছু বন্ধ থাকলেও মাছ ধরার নেশা যাদের, তাদের এক মুহূর্ত নিস্তার থাকে না। তেমনি নরেশ আর বল্টু। নরেশ ভ্যান চালক, তবে এই ঝড়ের দিনে মানুষজন না থাকায় ভ্যানটা গত কিছুদিনের মধ্যে বের করা হয়নি। আর বল্টু হলো তার বাল্যকালের বন্ধু। কি আসছে গন্ধ রে মাইরি, কি পচা গন্ধ, কোত্থেকে আসছে রে? মাছ টাছ কোথাও হয়তো পচে ফুলে উঠেছে। এত কথা বলিস না তো। মনে হচ্ছে বড়শিতে একটা মাছ আটকেছে। মাছটা মনে হয় বড় আছে। বল্টু তার ছিপে একটা হ্যাচকা টান দিয়ে জল থেকে একটা বড় সাইজের কালবাউস মাছ ডাঙায় তুলে আনলো। বল্টু রে, আজ তো পুরো বাজিমাত করে দিলি। চল চল, মাছটা বাজারে নিয়ে আগে বেচে দেই। যা টাকা পাবো দুজনে ভাগাভাগি করে নেব। চল চল। ভাগাভাগি হবে, ঠিক আছে, তবে বেশি অর্ধেক টাকা কিন্তু আমার। বল্টু আর নরেশ টাকা ভাগাভাগি নিয়ে সেই পুকুর পাড়ে দাঁড়িয়েই তর্ক করতে থাকে। আর তখনই একটা নাকি সুর ভেসে আসে পাশের ঝোপটা থেকে। মাছটা দে, মাছটা আমাকে দিয়ে দে। কে রে চাইছিস মাছটা? কে তুই? মাছটা যদি তুমি কিনতে চাও তো নাও। ঝোপের আড়াল থেকে চাইছো কেন? আমার অনেক খিদে, ওই মাছটা আমায় দিয়ে দে। কথাটা বলেই সেই ঝোপের আড়াল থেকে একটা হাত লম্বা হতে হতে তাদের পায়ের কাছে পড়ে থাকা মাছটার দিকে এসে মাছটাকে নিয়ে আবার সেই ঝোপের আড়ালে চলে যায়। আর ঝোপের আড়ালে থাকা সেই আগন্তুক পশুটা মাছটাকে কাঁচাই খাবলে খুবলে খাচ্ছিল। সেই শব্দ দূর থেকে নরেশ আর বল্টু হতবাগের মতো চেয়ে চেয়ে দেখছিল। চারপাশে আষ্টে পচা গন্ধে মেতে রয়েছিল। ওরে নরেশ, এ কার পাল্লায় পড়লাম রে? জীবন বাঁচাতে চাইলে দৌড় লাগা। এই যে পিশাচ। স্টেশন থেকে নেমে সামনে অটো স্ট্যান্ডটার পাশেই একটা চায়ের দোকান দেখে সেখানটায় গিয়ে বসে পড়লাম। এক কাপ চা হবে? চা দোকানে চা থাকবে না, এটা কি করে হয় বাবু?
কয় কাপ চা খাবেন সেটা বলুন। না, রাত প্রায় 10টা বাজে, তাই আর কি ভাবলাম চা শেষ হয়তো। 1 কাপ চা দিন আমাকে। ঠিক আছে বাবু, দিচ্ছি, বসুন আপনি। কিছুক্ষণ পরই লোকটা চা বানিয়ে আমার কাছে নিয়ে আসলো। আমি চাটা খেতে থাকলাম। তা বাবু, আপনাকে এই তল্লাটায় আগে দেখেছি বলে তো মনে হয় না। কোথায় যাবেন আপনি? আমি রঞ্জু, এতদিন কলকাতায় থাকতাম, তবে এখন থেকে এখানেই থাকব। চাকরির ক্ষেত্রে এখানে আসা আর কি। ওই যে নতুন অফিসটা যে হলো কদমতলিতে, ওইটার জন্য এসেছেন বুঝি? হ্যাঁ, ওইটা আমাদের এনজিওর নতুন অফিস। ওইটার ম্যানেজার পোস্টেই এখানে বদলি হয়ে এসেছি। আপনি তো তাহলে আমাদের গ্রামের অতিথি। বেশ বেশ, আমার নাম হরেন খুড়ো, তবে সবাই হরি বলেই ডাকে। আপনাদের এই পঞ্চমুখ গ্রামকে যতটা অজপাড়া ভেবেছিলাম ততটা নয়। শহরের বেশ ছাপ রয়েছে, নয়তো এই রাতের 10টায় চা পাওয়া কি কোনো মুখের কথা? আমার দোকানে আপনি সব সময় চা পাবেন, কারণ আমার ঘর বাড়ি দোকান সবই এটাই। এখানেই থাকি, তাই কারো কিছুর প্রয়োজন হলে সাথে সাথে তৈরি করে দেই। এখান থেকে কদমতলে যাওয়ার কি কোনো গাড়ি আছে? সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এখানে সারা রাতি রিক্সা ভ্যান খুঁজে পাওয়া যায়। বাহ, বেশ ভালো তো। এটা তো গ্রাম নয়, যেন এক টুকরো শহর। চোর ডাকাতের ভয় আছে নাকি আবার এখানে? না বাবু, চোর ডাকাত এই গ্রামে পাবেন না। সবাই কর্ম করেই খায়। তবে একটা পিশাচের পাল্লায় পড়ে পুরো গ্রামটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। কাল রাতেও বল্টু আর নরেশ নামে দুজন মাছ ধরতে গিয়েছিল। তবে আজ সকালে তাদের দুজনেরই লাশ কোমর থেকে মাথা অবধি কাদার ভেতরে, আর পাগুলো উপরে ভাসতে দেখে লোকজন। আপনিও একটু সাবধানে থাকবেন, বিশেষ করে রাতের বেলায় কারো ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হবেন না যেন। কি যে বলো হরি কাকা, সব কিছু আধুনিক হলো, তাও তোমাদের অন্ধবিশ্বাসটা গেল না। আচ্ছা, আজ উঠি। আকাশে আবার মেঘ জমেছে, কখন জানি বৃষ্টি শুরু হয়। অন্য একদিন আবার আসব। আমি চা দোকানটা থেকে উঠে একটা রিক্সা নিলাম এবং সেটায় চড়ে সোজা অফিস কোয়ার্টারের সামনে এসে নামলাম। রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে আমি কোয়ার্টারের ভিতরে ঢুকে গেলাম। রাতে খাওয়ার আর তেমন কিছু না থাকায় ব্যাগ থেকে শুকনো খাবার বের করে খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। কোয়ার্টার থেকে অফিসের দূরত্ব বেশি দূরে নয়। কাল রাতে অন্ধকার থাকায় চারপাশটা ভালো করে দেখতে পারিনি। কালবৈশাখী ঝড়ে চারপাশে ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে, জায়গায় জায়গায় জল জমে রয়েছে, বড় বড় গাছগাছালা উকড়ে পড়ে আছে। অফিসে পৌঁছাতেই নিজের ডেস্কে বসে পড়লাম। তখনই অফিসের বেয়ারা আমার দিকে এগিয়ে আসলো। বাবু, পেন নাম, আমি গৌরাঙ্গ। আপনার কোনো কিছুর দরকার হলেই আমাকে বলবেন। তোমার ব্যাপারে হেড অফিস থেকেই বলে দিয়েছে আমাকে। কাল আসতে আসতে লেট হয়ে যাওয়ায় আর তোমার সাথে দেখা করিনি। আচ্ছা শোনো, তোমার প্রথম কাজ হলো লোকজন দিয়ে আমার কোয়ার্টারের রুমটা পরিষ্কার করাবে। আর একটা কাজের লোকের খুব দরকার আমার, মানে খাবার দাবার রান্না করার মতো একজন লোক চাই।
আছে কেউ তোমার জানাশোনা? আপনার রুমটা আমি আজকেই পরিষ্কার করে দিচ্ছি। আর রান্না বান্নার জন্য লোক কেন লাগবে বাবু? আমি তো আছি, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনার রান্না বান্নার সব কাজ আমি করে দিব, সে নিয়ে চিন্তা করবেন না। বাহ, তুমি বুঝি রান্নাও করতে পারো? তাহলে তো ভালোই হলো। প্রতিদিন অফিস শেষে আমার সাথে গিয়ে রাতের খাবারটা বানিয়ে দিও, এর জন্য পারিশ্রমিক তোমাকে আমি দেব। সেদিন বিকেলে অফিস শেষ করে বাজারে গিয়ে একটা বড় দেখে মাছ কিনে কোয়ার্টারে ফিরছিলাম। কোয়ার্টারের কাছাকাছি দেখলাম একটা মাঝবয়স্ক লোক আমার কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতেই আমাকে দেখে বলা শুরু করলো, বাবু, আপনার নাকি কাজের জন্য একটা লোক প্রয়োজন? হ্যাঁ, তবে আপনি জানলেন কিভাবে? আমাকে রেখে দিন, সব কাজ জানি আমি, সব করে দিব। রান্না বান্না সব কিছুই পারি আমি। লোকটার শরীর একদম লিকলিকে বরণের, গায়ের রং একদম নিকোষ কালো, নাকের নিচে একটা মোটা গোঁফ। আচ্ছা, তোমাকে রাখবো, টাকা করি কত নেবে? যা খুশি তাই দেবেন। তারপর আমি আর সেই লোকটা কোয়ার্টারের ভেতরে প্রবেশ করলাম। হাতের মাছটা রান্নাঘরে রেখে হাত মুখ ধুয়ে খাটের ওপরে বসলাম। তখনই হঠাৎ সেই লোকটার দিকে চোখ পড়ল। দেখলাম লোকটা দরজার পাশেই দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেই মাছটার দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো যেন মাছটাকে দেখে জল জল করছে। আমি বলে উঠলাম, তোমার নামটাই তো জানা হলো না, আর কোথায় থাকো তুমি? আমার নাম নিতাই। কদমতলি গ্রামের দক্ষিণ পাশে যে খালটা রয়েছে ওইখানেই আমি থাকি। ও ঠিক আছে, এই মাছটা রেঁধে ফেলো তাহলে। রান্না করার জন্য যা যা লাগবে সব ওই রান্নাঘরেই রাখা আছে। আর তুমিও রাতের খাবার এখানেই খেয়ে যেও। আমার কথা শেষ হতেই লোকটা চলে গেল রান্নাঘরের দিকে। আমিও একটা বই নিয়ে বারান্দায় বসে বই পড়তে থাকলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ দরজা খোলার একটা শব্দ পেয়ে দরজার দিকে তাকাতেই দেখি গৌরাঙ্গ এসেছে। কি আসতে গন্ধ রে বাবা! রুমটা বোধ হয় ভালো করে পরিষ্কারই করা হয়নি। বেশ কিছুক্ষণ ধরে আমিও এমন একটা আষ্টে গন্ধ পাচ্ছিলাম, তবে মাছের গন্ধ ভেবে তেমন পাত্তা দেইনি। বাবু, আসতে একটু দেরি হয়ে গেল। আকাশটা খারাপ করেছে তো, এজন্য একটু লেট করে বের হলুম। আপনি চিন্তা করবেন না, রাতের খাবার খাওয়ার আগেই সব কিছু তৈরি করে ফেলবো। তার আর দরকার হবে না, তোমাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। অফিস থেকে বাড়ি ফেরার পথেই বাড়ির সামনে একটা লোককে দেখতে পাই, কাজের জন্য এসেছিল। তাকেই আমার কাজের লোক হিসাবে রেখে দিয়েছি। আমি তো আরও ভাবলাম এই লোককে বোধহয় তুমি পাঠিয়েছ। কি বলছেন বাবু? আমি তো কাউকে পাঠাইনি। কাকে রাখলেন আপনি? গ্রামের মধ্যে কিন্তু চোর বাটপারে সরাসরি। তুমি পাঠাওনি? তাহলে জানলো কিভাবে আমার যে লোক প্রয়োজন? সেই বেটা কোথায় বলুন তো আমায়, দেখি কোন বেটা এসেছে। ওই তো রান্নাঘরে মাছ রান্না করতে দিয়েছি। চলুন তো বাবু দেখি বেটা কে। আমি আর গৌরাঙ্গ সেই রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। রান্নাঘরে প্রবেশ করতেই একটা আষ্টে গন্ধে আমাদের দুজনের গাটা গুলিয়ে উঠল। এত পচা গন্ধ
আসলো কোথা থেকে? আর ওই লোকটাই বা কোথায়? আর ওই লোকের খোঁজ করে লাভ নেই বাবু, একটা মিসকে চোরের পাল্লায় পড়েছেন আপনি। আপনাকে হয়তো বাজার থেকে বড় মাছটা কিনতে দেখেছে, আর সেটাকে সে সেটে দিতেই আপনার পিছু পিছু এসেছে। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে গৌরাঙ্গর কথাগুলো শুনলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, যাহ, এভাবে বোকা বনে গেলাম, একটা মিচকে চোরের চালাকি ধরতে পারলাম না আমি। এটা আবার কেমন চোর রে বাবা? মাছের মাথাটাই যে শুধু নিয়েছে, আর বাকিটা তো ওই যে ওখানে ফেলে রেখে গেছে। চোখটা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখি মাছটা সেখানে পড়ে আছে, আর সেই মাছ থেকেই একটা বিদঘুটে পচা গন্ধ বের হচ্ছে। তবে মাছের মাথাটা নেই, দেখে মনে হচ্ছে কেউ যেন কামড়ে ছিঁড়ে নিয়ে গেছে। বাবু, আপনি বসুন, আমি মাছটা রেঁধে নিয়ে আসছি, বসুন আপনি। আরে ধুর ধুর, ওই পচা মাছ আমি খাবো না, আর ফেলে দাও ওইটা। আমাকে একটু ডাল আর ভাত করে দাও, তাহলেই আমার চলে যাবে। কিছুক্ষণ পর গৌরাঙ্গ খাবার রান্না করে আমার জন্য নিয়ে আসলো। বাবু, আমি তাহলে এখন আসি, যে কোনো সময় আবার ঝড় শুরু হবে। কথাটা বলে গৌরাঙ্গ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আমি বিছানায় শুয়ে আজ সারাদিনে ঘটে যাওয়া সব গল্প কাহিনীগুলো ভাবতে লাগলাম, আর আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। রাত তখন প্রায় 3টে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা কটমট শব্দে। চোখটা মেলতেই বুঝতে পারলাম বাইরে আকাশ ভেঙে বৃষ্টি আর ঝড় হচ্ছে। তবে আকাশে বিদ্যুৎ চমকানোর শব্দর মধ্যেও একটা কটমট শব্দ স্পষ্টভাবে আমার কানে ভেসে আসছে। আমি বিছানা থেকে উঠে টেবিলের উপরে থাকা টর্চটা নিয়ে শব্দের উৎস খুঁজতে বের হলাম। কিছুটা সামনে যেতেই বুঝতে পারলাম বাড়ির পেছন থেকে শব্দটা ভেসে আসছে। এক হাতে ছাতা আর এক হাতে টর্চটা নিয়ে বাড়ির পেছনে চলে গেলাম। বাড়ির পেছনে গিয়ে টর্চের আলোটা সামনে ফেলতেই দেখলাম বড় নিম গাছটা থেকে দুটো লম্বা কি যেন ঝুলছে। টর্চের আলোটা আস্তে আস্তে উপরের দিকে ওঠাতেই দেখলাম এই যে সেই লোকটা, নিতাই। তবে তার এই রূপ আগে ছিল না। নিম গাছের একটা মোটা ডালের উপরে বসে আছে সে। তার পা দুটো মাটি অবধি নেমে এসেছে, তার মুখের মাংসগুলো খসে খসে পড়ছে। চোখ দুটো যেন কেউ খাবলে খুবলে তুলে নিয়েছে, আর সেখান দিয়ে গল গল করে রক্ত ঝরছে। আর হাতের মধ্যে একটা মাছের মাথা, আর সেটাকেই সে কটমট করে চিবোচ্ছে, এবং সেখান দিয়ে অঝরে লালা ঝরছে। আমাকে খেতে দে, আমার অনেক খিদে, আমাকে খেতে দে। সেই বিভৎস পিশাচটার এমন হাসি আমার রূহ অবধি কাঁপিয়ে তুলছিল। আমাকে খেতে দে, নয়তো তোর মুন্ড খাবো।